আমরা পণ্য বহুমুখীকরণের কথা সব সময় বলি, বাজার বহুমুখীকরণের কথা বলি, এবং তার সাথে আমি বিনিয়োগ বহুমুখীকরণের কথাও বলি। অর্থাৎ দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও আমাদের এখানে আনতে হবে। এবং পণ্যর কথা তো আমরা সবসময় বলি, সেটা গার্মেন্টস এর ভিতরেও যেমন, এবং গার্মেন্টস বহির্ভূত পণ্যের ক্ষেত্রেও এই বিষয়টি দেখা দরকার। আমি যেটি মনে করছি যে বাণিজ্য ঘাটতির নিরিখে মার্কিন প্রশাসন এখন চাপ দিয়ে যে চুক্তি আমার সাথে করে নিচ্ছে, ভবিষ্যতে যদি অন্য কোনো বড় বাণিজ্য ঘাটতির দেশ আমার কাছে একই দাবি নিয়ে আসে, আমি তখন কি নিয়ে যাব তাকে? আমার কাছে কি আছে তাকে দেওয়ার কিছু? সুতরাং নেগোসিয়েশন করার ক্ষেত্রে, ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকারের সচেতন ভাবেই এগোনো দরকার, যে সরকার যাতে একটি একক দেশ কেন্দ্রিক যাতে কোনো নীতি কাঠামোতে আটকে না যায়, এবং এই জায়গাগুলোতে নীতি কাঠামোর ক্ষেত্রে বাণিজ্য নীতি বা প্রকিউরমেন্ট নীতি অথবা ব্যবসা এই বিনিয়োগ নীতি অথবা এই যে লজিস্টিক্স এর কথা বলা হচ্ছে, এই সমস্ত নীতি কাঠামোর ক্ষেত্রে জাতীয় কাঠামোগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবেই আসলে এগোনো দরকার, এবং এর ভিতরে ভারসাম্যটি রাখা দরকার আছে। এবং আরেকটি যেটি মনে হলো যে এই পুরো আলোচনার ক্ষেত্রে একটা ছবি দেখে আমি একটু আসলে খুব স্ট্রাইকড হয়েছিলাম। খেয়াল আছে নিশ্চয়ই যে ট্রেড নেগোসিয়েশন হচ্ছে, কি হচ্ছে জানতে পারছিলাম না। আপনারা তখন মিডিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব এবং ওখানকার অতিরিক্ত সচিব মহোদয় একজন, এবং সম্ভবত ওখানকার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এম্বাসির একজন কর্মকর্তা মনে হয় ছিলেন। এই চারজন মনে হয় ওখানে ছিলেন। এই ছবিটি একটু দেখছিলাম। ছবিটি দেখার ক্ষেত্রে আমি একটু লক্ষ্য করছিলাম যে আমাদের যারা চারজন বসে আছেন তারা কি নিয়ে বসে আছেন, এবং মার্কিন পক্ষে যারা বসে আছেন তারা কি নিয়ে বসে আছেন। আমি দেখতে পেলাম তাদের মনে হয় 7-8 জন ছিল, এবং আমাদের এদিকে ছিলেন 4 জন। অবশ্যই লিড করছেন আমাদের উপদেষ্টা, কিন্তু আমাদের কারো সামনে কোনো কম্পিউটার নেই। আপনি বলতে পারেন যে আসলে কম্পিউটারের সাথে আপনি কি খুঁজছেন, ওখানে কম্পিউটারের সাথে কি খোঁজার, কি দেখার আছে? কারণ ওনারা তো কাগজ নিয়ে গেছেন, দেখবেন অনেক কাগজ, কেন ওখানে সব লেখা আছে ওনাদের। কিন্তু প্রশ্নটি ওখানে না। যে কোনো ট্রেড নেগোসিয়েশনে যখনই এক পক্ষ একটি প্রস্তাব দেয়, সাথে সাথে অপর পক্ষের যারা ওখানকার এক্সপার্ট থাকেন টিমের, তারা কিন্তু সাথে সাথে এগুলো অ্যানালাইজ করে দেখেন যে হ্যাঁ এটার ইমপ্লিকেশন কি। এই যে তাৎক্ষণিক যে একটা উদ্যোগের ফলে একটা উত্তর দেওয়া, প্রতি উত্তর দেওয়া, হ্যাঁ বলা না বলা, বা এটাকে একটা নুয়ান্সলি উত্তর দেওয়া, এটি যতক্ষণ পর্যন্ত আপনার টেকনিক্যাল ওই তথ্যপাত্রগুলো সামনে থাকবে আপনি তো পারবেন না। উল্টো যেটি হচ্ছে, আপনি সাথে সাথে যেটা বলছেন, ওদের ওই টিম সাথে সাথে সেখান থেকে ওগুলো হিসেব করে বলে দিচ্ছে যে হ্যাঁ ওদের রেসপন্স কি হবে। এইভাবে আসলে ট্রেড নেগোসিয়েশন হয় না। এবং সেই আলোচনার টেবিলে যারা বসেছিলেন তাদের আসলে ব্যবসায়িক প্রজ্ঞা কতটুকু আছে, কিংবা বিজনেস নেগোসিয়েশনে তারা কতখানি দক্ষ, কিংবা তাদের অভিজ্ঞতা কি, এটা নিয়েও কিন্তু এখন প্রচুর প্রশ্ন উঠছে। আমি আসলে বিষয়টিকে আলাদা করে দেখি। সাধারণত যেটি হয় যে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে একজন মান্যবর থাকেন, দেখেন উপদেষ্টা গিয়েছেন ভালো, এবং সচিবও গিয়েছেন, ঠিক আছে, কিন্তু অন্য যারা হবেন সাধারণত এরা খুবই টেকনিক্যালি কম্পিটেন্ট লোক থাকবেন, তার কাছে ফুল ডেটাবেস, রিসোর্স বেস থাকবেন। আমাদের এখানে একটা ট্রেড এন্ড ট্যারিফ কমিশন রয়েছে, আমাদের এখানে একটা WTO সেল রয়েছে। তাদের কর্মকর্তারা কোথায় সেখানে? এবং যারা কিনা এই সমস্ত বিষয়গুলোতে অভিজ্ঞ, প্রাজ্ঞ, এবং এই ধরনের ডাটাবেস অ্যানালাইসিসে যারা রয়েছে, এবং পূর্বেও আমরা এই ধরনের নেগোসিয়েটরদেরকে দেখেছি বিভিন্ন নেগোসিয়েশনে যেতে, তাদের উপস্থিতি নেই কেন সেখানে? সুতরাং এইভাবে আপনি কখনো একটা ট্রেড নেগোসিয়েশন করতে পারেন না। এবং আমি ভয় পাচ্ছি যে আগামী, এবং এ কারণে যেটা হয় যে আপনার প্রপোজাল গুলো সব সরল রৈখিক হয়, ইয়েস অর নো। আপনি কিন্তু কোনো নুয়ান্স প্রপোজাল দিতে পারেন না। আবার ওরাও যখন কোনো একটা প্রপোজাল দিচ্ছে, আপনিও যে ওটা নুয়ান্সলি হ্যাঁ এতটুকু পারবো, এতটুকু পারবো না, এটা পারবো, সেটা পারবো না, এই উত্তরগুলো কিন্তু আপনার কাছে নেই। ফলে যেটা হয় যে আপনি একরৈখিক ভাবে একটা সরল জায়গা থেকে শেষ করেন, যার ফলে আপনার রেজাল্ট গুলো আপনার হয় পক্ষে যাবে অথবা যাবে না, ধরে নিতে পারেন আপনার পক্ষে যাবে না, এবং এখান থেকে যেটা ফাইনালি হয় একটা নেগেটিভ সাম গেম এন্ড হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি জিরোতেও না, আপনার নেগেটিভ রেজাল্টও হয়ে যেতে পারে।